ওয়ারিশি সম্পত্তি সঠিকভাবে যদি বন্টন করতে না চায় তাহলে আপনার করণীয় কি? এই বিষয়টি নিয়ে আসলে আমাদের সমাজে অনেক ঘটনাই ঘটে যায়। যেমন একজন কিছু ওয়ারিশ রয়েছে, ওয়ারিশি সম্পত্তি কোনো হয়তো 5 জন এর ওয়ারিশ রয়েছে একটি সম্পত্তির, দেখা যায় 3 জন কিংবা 4 জন এক হয়েছে সম্পত্তিটি বন্টন করার জন্য, কিন্তু দেখা যায় অপরজন এটি কখনো বন্টন করতে ইচ্ছুক হয় না, কিংবা তিনি প্রভাব প্রতিপত্তি খাটিয়ে, টাকা পয়সা কাটিয়ে, বাহুবল কাটিয়ে এটিকে ধরে রাখতে চায়। যদি আপনি এই ধরনের সমস্যায় যদি পড়ে যান তাহলে কি করবেন? আসুন আমরা এই ধরনের ব্যক্তি থেকে ওয়ারিশি সম্পত্তি কিভাবে আপনি বন্টন করবেন এবং ন্যায্যভাবে বন্টন করবেন, সঠিকভাবে বন্টন করতে পারবেন, আজকে আপনাদেরকে সেই বিষয়টি জানাবো। আসলে এই ধরনের ব্যক্তিরা চায় সে পুরো সম্পত্তিটি বুক করবে, এটি কাউকে দেবে না, যার কারণে তাই সে এই সম্পত্তিটি সঠিকভাবে বন্টনে রাজি হয় না। তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনাকে এই সম্পত্তিটি বন্টন করতে হলে যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ওয়ারিশান সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, এবং ওয়ারিশ সার্টিফিকেট আপনি সংগ্রহ করার পর অবশ্যই দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করে আসবেন। কারণ হচ্ছে জিডি না করলে আপনি জানেন যে এই সম্পত্তিটি বন্টনের জন্য আপনি যখন যাবেন ওয়ারিশান সম্পত্তি, তখন যে ব্যক্তিটি এটি বন্টন করতে ইচ্ছুক না কিংবা আপনাদেরকে দিতে ইচ্ছুক না, সেই ব্যক্তিটি আপনাদেরকে হুমকি দমকি কিংবা বিভিন্নভাবে ভয় দেখাবে। তাই আপনাকে অবশ্যই নিকটস্থ থানায় পূর্বে গিয়ে একটি জিডি করে আসতে হবে। জিডি করার পর আপনাকে যা করতে হবে, জিডি করার পর আপনি অবশ্যই আপনার যারা নিকটস্থ আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে এই বিষয়টি জানাবেন, যারা এই সম্পত্তির সাথে রিলেটেড সম্পর্কিত তাদেরকে আপনি জানাবেন, এবং এলাকার যে মুরব্বীরা রয়েছে, যারা সালিশি করে মেম্বার রয়েছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আপনি একটি সালিশি বৈঠক করতে পারেন। কারণ দেখা যায় অনেক সময় এই ধরনের ওয়ারিশান সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনার এই ধরনের সালিশের মাধ্যমে যথাযথ সমাধান হয়ে যায়। অনেক সময় যারা সালিশকারক রয়েছেন এলাকার, তাদেরকে মান্যগণ্য সেই ব্যক্তিদেরকে আপনি নিয়ে একটি সালিশ করবেন। যদি সালিশের মাধ্যমে সমাধান হয়ে যায় তাহলে খুবই ভালো, এবং আপনাকে সমাধানের পর আপনাকে অবশ্যই সেই বন্টনের পর আপনাকে অবশ্যই একটি বন্টননামা দলিল আপনাকে করতে হবে। সেই বন্টননামা দলিলটি শুধুমাত্র করলেই হবে না, এটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি এই বন্টননামা দলিলটি যদি আপনি করে যদি ফেলে রাখেন কিন্তু রেজিস্ট্রেশন করলেন না, তাহলে মনে রাখবেন এটির কোনো ভ্যালু নেই। তাই আপনি অবশ্যই আপনি বন্টননামা দলিলটি করার পর অবশ্যই এটি রেজিস্ট্রি করে নেবেন। তখন আপনার এই দলিলটি যথাযথ হবে। এরপর আপনাকে যা করতে হবে, সেই রেজিস্ট্রিকৃত দলিলটি অবশ্যই আপনাকে নাম জারি করতে হবে। আপনি নাম জারি করার পর যখন আপনার নাম জারি চলে আসবে আপনার নামে, সরকারি যে খাজনা রয়েছে, তখন আপনি গিয়ে সেই সরকারি খাজনা পরিশোধ করে আসবেন। এবার আসুন, যদি সালিশের মাধ্যমে যদি না হয় তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? যদি সালিশের মাধ্যমে এই সমস্যাটি যদি সমাধান না হয় তাহলে আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। আদালতের দ্বারস্থ হয়ে আপনি অবশ্যই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 ধারার বিধান মোতাবেক আপনাকে একটি মামলা করতে হবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 7 ধারার বিধান কি? 7 ধারার বিধান হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্য কারো মালিকানাধীন ভূমিতে সে নিজেকে, যিনি প্রকৃত মালিক, তাকে যদি ঢুকতে বাধা দেয় কিংবা তার জমি যদি দখল করে রাখে, তাহলে সে তার বিরুদ্ধে 7 ধারার মামলা, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করে তার শাস্তির ব্যবস্থা করতে পারেন। এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 ধারার বিধান মোতাবেক তাকে ম্যাজিস্ট্রেট তার সেই প্রাপ্য অনুযায়ী তার শাস্তি অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করবেন। এই 7 ধারার মামলায় 2 বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আপনি চাইলে তার বিরুদ্ধে এই 7 ধারার মামলা করে এই শাস্তির ব্যবস্থাটি করতে পারেন। এবার আসুন, সর্বশেষ যে পদক্ষেপটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে দেওয়ানি আদালতে একটি পার্টিশন সুটের মামলা করতে হবে, অর্থাৎ বাটোয়ারা মোকদ্দমা বলা হয় এটিকে, বন্টনের মোকদ্দমাও বলা হয়।
আপনি যখন এই বন্টনের মোকদ্দমা যখন দেওয়ানি আদালতে করবেন, তখন ম্যাজিস্ট্রেট আপনাকে অবশ্যই আপনার সবকিছু যাচাই বাছাই করে আপনি যদি প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে একটি রায় দেবেন। সে রায়ের কপি আপনি নিয়ে আপনার সেই সম্পত্তিটি আপনাকে নামজারি করতে হবে এবং আপনি নামজারি করার পর অবশ্যই আপনার যে খাজনা রয়েছে, সরকারি যে খাজনা, সেই খাজনা কেটে এর রসিদটুকু আপনি রেখে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, আপনি নামজারি দলিল এবং সেই পার্টিশন স্যুট কিংবা মোকদ্দমার যে মামলার রায় হয়েছে সেই রায়ের কপিগুলো নিয়ে আপনি অবশ্যই আপনি যখন খাজনা দেবেন সেই খাজনা রসিদ সহ সবকিছু আপনি আপডেট করে রাখবেন। ধন্যবাদ।